নমস্কার। @টুরি 43 নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা আমাদের আইহোল ভ্রমণটি শেষ করেছি, আর আইহোল ভ্রমণ শেষ করে চলে এসেছি কর্ণাটকের বাগলকোট জেলায় অবস্থিত প্রাচীন মন্দিরময় শহর পাটাডাকাল, যেখানে আমরা আজকে দেখব একগুচ্ছ মন্দির, যা প্রাচীন স্থাপত্য ভাস্কর্যের অপূর্ব নিদর্শন। এখানে আমরা যে মন্দিরগুলো দেখব, সেই মন্দিরগুলো প্রায় সবগুলোই তৈরি হয়েছিল 6ষ্ঠ থেকে 7ম শতকের মধ্যে। আর একটা কথা বলি যে এখানে যে মন্দির, যে হিন্দু মন্দির তৈরি করা হয়েছে, সেগুলো প্রাচীন স্থাপত্য ভাস্কর্যের যে ভিসেরা স্টাইল, সেই ভিসেরা স্টাইলে মন্দিরগুলো তৈরি করা হয়েছিল। ভিসেরা স্টাইল হলো হিন্দু স্থাপত্য ভাস্কর্যের একদম প্রথম দিকের নিদর্শন। এটিকে আজকে একটা গ্রাম মনে হলেও এটি কিন্তু ছিল চালুক্যদের আমলে একটি শহর, যেটি তাদের রাজধানী বাদামি থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত। তবে আরেকটা কথা বলি, এটিকে আজকে গ্রাম মনে হলেও এটি কিন্তু ভারতের মানচিত্রে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এটি ওয়ার্ল্ড হেরিটেজ নামে খ্যাত। ওয়ার্ল্ড হেরিটেজ বলেই এখানে বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা। দেখলাম প্রচুর বিদেশি ভ্রমণ পিপাসু মানুষ এখানে এসেছে এই পাটাডাকল দেখতে, যা কিন্তু অন্য জায়গায় খুব একটা দেখা যায় না। তা যাই হোক, আমরা মন্দিরের ভেতরে যাই, দেখি তার চারপাশটার পরিবেশ সব মিলে পুরো জায়গাটা দেখব। মোট 10টি গুরুত্বপূর্ণ মন্দির এখানে আছে, তার মধ্যে 5টি বিশেষ গুরুত্বপূর্ণ। এর পিছন দিকে যে নদীটা বয়ে গেছে, নদীটির নাম মালপ্রভা নদী। শুধু মালপ্রভা নদী নয়, এই পুরো জায়গাটিকে ঘিরে আছে মালপ্রভা নদী, তার সঙ্গে অনেক ছোট ছোট পাহাড়। সেই অর্থে পর্বত বা পর্বত শৃঙ্গ এখানে নেই, কিন্তু এলাকাটা মালভূমি ধরনের এবং চারপাশে অনেক ছোট ছোট পাহাড় রয়েছে। এবার ভেতরে যাই। এই যে নিদর্শনটা দেখছেন, এই নিদর্শনটা এখানে একটি শিব মন্দির ছিল। বুঝলাম কি করে? ঠিক এর পাশেই গরুড়ের চিহ্ন। ঠিক পাটাডাকালে যে মন্দিরগুলো, নিদর্শনগুলো দেখব, সেগুলো ঢোকার মুখেই এরকম অনেক মন্দির আছে, যে মন্দিরে কোথাও শিবলিঙ্গ আছে, কোথাও বা নেই। আর যেখানে শিবলিঙ্গ নেই, যেমন এখানে শিবলিঙ্গ নেই, কিন্তু এর ঠিক পাশেই আছে একটু গরুড়ের মূর্তি বা ষাঁড়ের মূর্তি, যেখানে শিবের বাহন, যেটির প্রমাণ করে দিচ্ছে যে এখানে কোনো শিবলিঙ্গ ছিল। আবার অনেকগুলো জায়গায় আছে শিবলিঙ্গ, কোথাও শিবলিঙ্গ আছে, কোথাও নেই। তবে অনেকগুলো ক্ষেত্রেই দেখলাম যে মন্দিরের যে ছাদটা, সেই ছাদটা কিন্তু নেই বা ধ্বংস হয়ে গিয়েছে কোনো কারণে। মন্দিরের ছাদটি ধ্বংস হয়ে গেলেও কোথাও কিন্তু কোথাও কোথাও শিবলিঙ্গগুলো এখনও মোটামুটিভাবে অক্ষত রয়েছে। তবে এখানে যে উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় মন্দিরের বা আর্কিটেকচারের যে একটা সংমিশ্রণ দেখা যায়, সেটা এই মন্দিরগুলোতে দেখলেই বোঝা যায়। আরেকটি কথা বলবো যে এই যে মন্দিরগুলো, দক্ষিণ ভারতীয় যে মন্দিরগুলো, এগুলো প্রায় অক্ষত হয়েছে বা এখানে বেশ সুন্দরভাবে এটাকে সংরক্ষণ করা হয়েছে। হয়তো বা ওয়ার্ল্ড হেরিটেজ বলেই এই মন্দিরের সংরক্ষণটা অনেক বেশি। এই যে পাশাপাশি দুটো মন্দির দেখছেন, বাঁদিকেরটা মল্লিকার্জুনের মন্দির এবং ডান দিকেরটা কাশী বিশ্বভেশাশ্বরের মন্দির, অর্থাৎ এটা শিব মন্দির। খ্রিস্টীয় 7ম শতকে তৈরি এই শিব মন্দিরটি। ভিতরে দেখুন ভীষণ অন্ধকার, যে কারণে ভেতরে প্রবেশ করতে পারলাম না। উঁচু উঁচু পাথরের পর পাথর সাজিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে। একগুচ্ছ পাথর দিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে, একটি শিবের মন্দির। দেখুন শিবলিঙ্গটা মোটামুটিভাবে বোঝা যাচ্ছে এবং মন্দিরের গায়ের বিভিন্ন কারুকার্য তো আছেই। তবে এখানের মন্দিরগুলোর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, শিবলিঙ্গ থাকলে তার সামনে অবশ্যই একটু গরুড়ের মূর্তি থাকবে। এখানেও তার ব্যতিক্রম হয়নি। মন্দিরটি ঠিক পূর্ব দিকে মুখ এবং মন্দিরটির ঠিক সামনেই আছে একটি গরুড়ের মূর্তি, বা এটাকে বলা হচ্ছে নন্দী, শিবের বাহন নন্দী মঞ্চ বা নন্দী মণ্ডপ বলে এটাকে বলা হচ্ছে। এর ছাদটি নেই,
তবে এই মন্দিরের মতো দেখুন ছোট মন্দিরগুলোর ক্ষেত্রেও কিন্তু একই রকম আমরা দেখতে পেলাম। নন্দী মণ্ডপ ঠিক শিবলিঙ্গের সামনে আছে, অর্থাৎ যেখানে শিবলিঙ্গ আছে তার সামনে কিন্তু অবশ্যই একটা নন্দী মণ্ডপ আছে। আর এই যে ওপরের যে মূর্তিটি দেখা যাচ্ছে, নিত্যরত একজন পুরুষ এবং পাশে একজন নারী। নিত্যরত যে পুরুষের মূর্তিটি সেটা হচ্ছে নটরাজ বা শিবের মূর্তি, যিনি নাচ করছেন, এবং পাশেই আছে পার্বতী, সেটা দেখছেন। আর এই মূর্তিটি অর্ধনারীশ্বরের মূর্তি। এরকম বিভিন্ন রকমের শিবের মূর্তি, ত্রিপুরেশ্বরের শিব, বিভিন্ন রকমের শিবের মূর্তি ভেতরে করা আছে। আর যেটা আছে কি, বিভিন্ন রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন চিত্র এইরকমভাবে দেওয়ালে খোদাই করা আছে। এই যে মন্দিরটি আমরা দেখছি, দেখুন এই মন্দিরে দেখার সঙ্গে পাশাপাশি আমি আরেকটা মন্দির বারে বারে দেখাচ্ছি। এই মন্দিরটি হলো মল্লিকার্জুন মন্দির এবং তার পাশে বিরূপাক্ষ মন্দির। বিরূপাক্ষ মন্দিরের ঠিক পাশে অবস্থিত এই মল্লিকা অর্জুন মন্দির, যেটি এই পাটাটাকালার একটি অন্যতম আকর্ষণীয় মন্দির। এই মন্দির প্রসঙ্গে একটুখানি বলে নিই। এই মন্দিরটি তৈরি করেন তৈলক্য মহাদেবী। 740 খ্রিস্টাব্দে তিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন। তৈলক্য মহাদেবী এবং লোকা মহাদেবী দুজনেই ছিলেন হৈহায়ী রাজবংশের রাজকন্যা এবং যাদের দ্বিতীয় বিক্রমাদিত্যের সঙ্গে যাদের দুজনের বিবাহ হয়েছিল। এবং দ্বিতীয় বিক্রমাদিত্য যখন কাঞ্চির পল্লবদের দমন করেছিলেন, সেই কাঞ্চির পল্লবদের দমনের স্মারক হিসেবে এই তৈলক্য মহাদেবী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং এই মন্দিরের নাম তৈলক্যশ্বর। এই যে দেখুন, আমরা শিবের মন্দিরগুলো সাধারণত স্বর এইরকমভাবে নাম যুক্ত থাকে, ঠিক সেই রকমভাবে এই মন্দিরটাও তৈলক্যশ্বর, অর্থাৎ এই মন্দিরটিও কিন্তু একটি শিবের মন্দির এবং শিবের নামে এই মন্দিরটি উৎসর্গকৃত। এবং এই মন্দিরটি সম্পূর্ণভাবে পূর্ব দিকে মুখ করে করা হয়েছে এবং কাঞ্চির কৈলাস টেম্পল যে আছে না, কাঞ্চির কৈলাস টেম্পলের অনুকরণে এই মন্দিরটি করা হয়েছে। আর এই যে স্তম্ভগুলো দেখছেন, এটি সামনের হলঘর। সামনের হলঘরে 8টি স্তম্ভের উপরে সামনের হলঘরটি দাঁড়িয়ে আছে। আমি প্রথমেই দেখালাম মূল মন্দিরের সামনে আলাদা একটা করে পার্ট, সেই পার্টটা এই যে আমি দেখাচ্ছি চারিদিকে ঘুরিয়ে, এই পার্টটা হচ্ছে এখানে। এই পার্টটা সবাই বসে দেবতার আরাধনা করতে পারত। এবার আমি গর্ভগৃহে প্রবেশ করলাম। গর্ভগৃহে এখনও যে শিবের লিঙ্গটি, সেই লিঙ্গটি অক্ষত আছে এবং একটা ভীষণভাবে লক্ষণীয় বিষয় যে 740 খ্রিস্টাব্দে যে শিবলিঙ্গটি তৈরি করা হয়েছিল, সেই শিবলিঙ্গের ঔজ্জ্বল্য কোনো অংশেই কমেনি, বরং একই রকম রয়ে গেছে, কোনোভাবেই সেটা ম্লান হয়নি। এবার ভেতরের কারুকার্যগুলো দেখুন, ভীষণ সূক্ষ্ম কারুকার্য। প্রত্যেকটা হয়তো আমি দেখাতে পারলাম না, তবে এইটুকু বলে রাখি, যেহেতু এখানে সব মন্দিরের মুখে হাতি একটা অন্যতম বৈশিষ্ট্য, সেহেতু হাতির সুর তো করাই আছে, দুটো হাতির মুখ। তার সঙ্গে যে ছোট ছোট কারুকার্যগুলো করা আছে সেগুলো সবই রামায়ণ, মহাভারত এবং ভগবদ্গীতায় যে সমস্ত কাহিনী আছে, সেই সমস্ত কাহিনী ছোট ছোট করে পাথরে খোদাই করে করা আছে। আর ঠিক এর সামনে আছে নন্দী মণ্ডপও। অর্থাৎ এখানে যে মন্দিরগুলো দেখলাম, সব মন্দিরগুলোতেই একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সামনে ঠিক থাকবে নন্দী মণ্ডপও, অর্থাৎ শিবের বাহনের জন্য একটা আলাদা মণ্ডপ করে দেওয়া আছে। যাই হোক, আজকে আমাদের পর্বটি এখানেই শেষ করলাম। পটাটাকেল্লা দর্শনের প্রথম পর্বটি এখানে শেষ করলাম। পরের দিন আসবো এর দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থাকবে।